আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? দীর্ঘদিন পর আবারও তোমাদের সামনে হাজির হলাম। বিভিন্ন ব্যস্ততার কারণে পরবর্তী ক্লাসগুলো হয়ে উঠতে একটু দেরি হলো। তো আজকে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টাডিজ ইন বাংলা ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টেন্স। যাই হোক, আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা জানি, আলোচনার বিষয় হচ্ছে টেন্স। তো টেন্সটা কি, মূলত এই বিষয়টা কিন্তু সবার আগে জানা দরকার যে টেন্স কি, এটা কেন দরকার। দেখুন, এখানে বলা আছে যে টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। আর যদি আমরা ক্রিয়ার কাল কথাটা না বুঝি তাহলে কাজের সময়। কারণ হচ্ছে, দেখুন, একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে এমন কোনো বাক্য নেই ভার্ব ছাড়া। প্রত্যেকটা বাক্যতেই ভার্ব আছে। এখন কখনো কখনো দেখা গেছে যে এখানে আমরা ভার্ব দেখি না, কিন্তু উজ্জ্বল হইলেও কিন্তু মনে মনে এখানে একটা ভার্ব দেওয়া আছে। আবার কখনো কখনো দেখা গেছে যে ভার্ব নেই, মূল ভার্ব নেই, কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব কিন্তু এখানে দেওয়া আছে। তো টেন্স জানার জন্য যেই জিনিসগুলো সবার প্রথমে দরকার, এটা হচ্ছে, আমি এর আগে একবার বলেছিলাম যে কোনো গ্রামার শিখতে হলে ভার্বের যে 5টা রূপ আছে, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4, ভার্ব 5, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল আর ভার্বের সিম্পল পার্টিসিপল। এই জিনিসগুলো কিন্তু জানা থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে টেন্স বুঝতে হলে অক্সিলারি ভার্বগুলি সম্পর্কে মোটামুটি ভালো ধারণা থাকতে হবে। এই হচ্ছে কথা। এখন স্যার, টেন্সটা কেন দরকার, বা টেন্সকে ক্রিয়ার কাল বা কাজের সময় কেন বলা হয়? দেখুন, আমি একটু আগে বললাম যে এমন কোনো বাক্য আমাদের নেই, বা যেই সেন্টেন্সটাতে আমরা ভার্ব ইউজ করি না। ভার্ব কিন্তু প্রকাশ্যে থাকুক বা উজ্জ্বল থাকুক, এখানে ভার্ব থাকবেই। প্রথম কথা হচ্ছে এটা। এখন মনে করুন যে একটা ভার্ব আমরা নিয়ে নিলাম, ইট। ভার্বটা হচ্ছে ইট, মানে খাওয়া। ব্যাস, একদম সিম্পল, এটা আমরা সবাই জানি। ইট মানে হচ্ছে খাওয়া। এখন এই খাওয়া শব্দটা কিন্তু, বা খাওয়ার কাজটা আমরা এক এক সময় কিন্তু করতে পারি। যেমন মনে করেন, আমি বলতে পারি যে এখন আমি খাই, আবার বলতে পারি যে না, আমি কিছুক্ষণ পরে খাবো, অথবা বলতে পারি যে না, আমি তো আগে খেয়েছিলাম, আবার বলতে পারি যে না, আমি খাচ্ছি, এখনো খাচ্ছি, অথবা আমি বলতে পারি যে আমার খাওয়ার কাজ শেষ। তো একটা জিনিস খেয়াল করুন, এই খাওয়া কাজটাই কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এই কাজটাকে আমরা প্রকাশ করতে পারি। এই কাজটাকে কিন্তু আমরা এক এক সময় এক একভাবে প্রকাশ করতে পারি, এবং প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু আমরা এক একটা সময় পাই। যেমন আমি যদি বলি যে আমি ভাত খেয়েছিলাম, তার মানে এখন কিন্তু আমি খাই, এটা আগে খেয়েছিলাম। আবার যদি আমি বলি যে আমি ভাত খাবো, তার মানে এখন খাবো, এরকম খাই বলিনি, কিন্তু আমি বলছি এখন খাই বলিনি, কিন্তু আমি বলেছি যে ভবিষ্যতে আমি খাবো। আবার যদি আমি বলি যে খাই, তার মানে কিন্তু আমি এখন খাই। তাহলে দেখুন, একটা কাজ আমরা বিভিন্ন সময়ে প্রকাশ করতে পারি। এই একটা কাজকে বিভিন্ন সময় প্রকাশ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই কিন্তু হচ্ছে টেন্স বা ক্রিয়ার কাল। যাই হোক, তো সে কারণেই কিন্তু টেন্সের সংজ্ঞাটাতে বলা হয়েছে যে কোনো কাজ সংঘটিত হওয়ার বা কোনো কাজ ঘটার বা করার বা ঘটার সময়কে টেন্স বলে। আমি আবার বলছি যে কোনো কাজ সংঘটিত হওয়ার বা ঘটার সময়কে টেন্স বলে। তাইলে আমরা যে কাজটা করব বা যে কাজটার কথা আমরা উল্লেখ করব, এটা আমরা যে সময় করছি সেই সময়টাকে চিনাই দেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের টেন্স। এটুকু ক্লিয়ার স্যার? ওকে, ফাইন। এখন আসেন আমরা চলে যাই টেন্সের প্রকারে। প্রকার, এই হচ্ছে টেন্সের প্রকার। তো আমরা এখানে লিখব যে টেন্স মূলত 3 প্রকার। টেন্স মূলত হচ্ছে 3 প্রকার। এখন প্রশ্ন হচ্ছে, স্যার টেন্স মূলত 3 প্রকার, তাহলে বাকিগুলো কি? বা মূলত ছাড়া তার মানে কিন্তু বোঝাচ্ছে যে আরো টেন্স আছে। হ্যাঁ, অবশ্যই আছে, একটা জিনিস খেয়াল করেন। টেন্স হচ্ছে মূলত 3 প্রকার, তবে প্রতিটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করে টেন্স 3 গুণ 4, মানে প্রত্যেক 3টাকে 4 ভাগে, মানে প্রত্যেকটারই 4টা করে আছে, তাহলে 3 গুণ 4 সমান সমান কত প্রকার হলো স্যার? মোট টেন্স হচ্ছে 12 প্রকার। এই হচ্ছে আমাদের টেন্সের প্রকার। টেন্স মূলত হচ্ছে
টেন্স মূলত হচ্ছে 3 প্রকার, তবে প্রতিটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করে টেন্স মোট 3 গুণ 4 মোট 12 প্রকার। এই হচ্ছে টেন্সের প্রকার। তো এখানে একটা জিনিস যে টেন্স হচ্ছে মূলত 3 প্রকার। মূলত 3 প্রকারটা কি? মূলত হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। দেখুন, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার, এটা হচ্ছে মূলত টেন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে বর্তমানকে বোঝায়, একটা অতীতকে বোঝায়, আর একটা সময় হচ্ছে স্যার ফিউচারকে বোঝায়। তো দেখুন, বর্তমান সময়ে কিন্তু আমরা একটা কাজকে বিভিন্ন ভাবে করতে পারি, বিভিন্ন সময়ে করতে পারি। যে এখনই কাজটা আমার চলছে, এখনই কাজটা আমার হলো, এখনই কাজটা আমার শেষ হয়েছে, এখনই কাজটা আমার সেই সকাল থেকে শুরু এখনো চলছে। হ্যাঁ, আমি কিন্তু অনেকভাবে এই বর্তমান সময়টাকে প্রকাশ করতে পারি। এই কারণেই কিন্তু প্রতিটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। তো প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত হইল ইনডেফিনিট। প্রথম হচ্ছে ইনডেফিনিট, তারপর হচ্ছে কন্টিনিউয়াস, তারপর হচ্ছে পারফেক্ট, তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রত্যেকটা টেন্সকে কিন্তু স্যার এই 4টা ভাগে ভাগ করা হয়। আমি ফর এক্সাম্পল, প্রেজেন্ট, ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার হচ্ছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করে টেন্স মোট হলো কত প্রকার? এটার যদি 4টা হয়, এটার যদি 4টা হয়, এটার যদি 4টা হয়, তাহলে 3 4 মোট 12 প্রকার হচ্ছে আমাদের টেন্স। এখন আসেন এই প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট টেন্সটা, এই প্রেজেন্ট কথাটার অর্থ হচ্ছে বর্তমান, আর এই পাস্ট টেন্সটার কথা হচ্ছে অর্থ হচ্ছে অতীত, আর এই যে ফিউচার কথাটার অর্থ হচ্ছে ভবিষ্যৎ। দেখুন, প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান, পাস্ট হচ্ছে অতীত, আর ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের টেন্সগুলোকে খুব সহজে চেনার জন্য। বাক্যের শেষে, বাক্যের শেষে এইখানে একটা জিনিস বলে রাখি, বাংলা বাক্যের শেষে রস্বই উ অন্তস্তীয় এ অথবা অ দিতে পারি, ও থাকবে। এই জিনিসটা মনে রাখতে হবে, বাংলা বাক্যের শেষে রস্বই উ অন্তস্তীয় এ অথবা অ থাকবে। পাঁচটি হচ্ছে বাংলা বাক্যের শেষে ল, ম অথবা লাম থাকবে। তারপর হচ্ছে ফিউচার। এখন ফিউচার হচ্ছে বাংলা বাক্যের শেষে ব, বে, ব্যান থাকবে। এই দেখুন, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, এবং বর্তমান টেন্সটা কিভাবে চেনা হয়? বর্তমান টেন্স হচ্ছে বাংলা বাক্যের শেষে, একবারে শেষে রস্বই উ অন্তস্তীয় এ অথবা অ থাকবে। আর পাস্ট টেন্সে বাংলা বাক্যের শেষে ল, ম অথবা লাম থাকবে। আর ফিউচারে বাংলা বাক্যের শেষে ব, বে অথবা বেন থাকবে। ইনডিফিনিট কথাটার অর্থ হচ্ছে এখন অথবা তখন। এটা আমার মতো। ইনডিফিনিট অর্থ হচ্ছে এখন অথবা তখন। আর কন্টিনিউয়াস কথাটার অর্থ হচ্ছে চলমান। আর পারফেক্ট কথাটার অর্থ হচ্ছে নিশ্চিত অথবা শেষ। আর পারফেক্ট কন্টিনিউয়াস কথাটার অর্থ হচ্ছে নিশ্চিত চলমান। এই হচ্ছে আমাদের টোটাল টেন্সের স্ট্রাকচার। হ্যাঁ, এক্স্যাক্টলি একটা সত্য কথা কি, এই যে অংশেরগুলোর নামগুলো, এগুলো কিন্তু আমি আমার মতো দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা বুঝবা যে এটা কেন ব্যবহার করলাম। আরেকটা কথা হচ্ছে, এই স্ট্রাকচারটা যদি তোমার মাথায় থাকে, এইটুকু আমি কিন্তু 12 প্রকার টেন্সের 12টা রূপ একদম সিরিয়ালে লিখতে পারতাম লম্বা করে, হ্যাঁ, এবং 12 প্রকার লিখতে অনেক জায়গা লাগতো, অনেকক্ষণ সময় লাগতো, আমি এমনটা করিনি।
এখানে একটা জিনিস খেয়াল করো, যদি মাত্র তোমরা এই স্ট্রাকচারটাকে খেয়াল রাখতে পারো, এবং আমি এখন কিন্তু উদাহরণে দেখাবো যে কিভাবে একটা বাংলা বাক্যের মধ্যে টেন্স কোনটা আমি কত সহজে বুঝতে পারি, বা এবং আমি যে বাংলা লাইনটা বললাম বা লিখলাম এই লাইনটা কোন টেন্সের এটা আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারি, এটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। এবং একটা জিনিস খেয়াল করো, যদি এই স্ট্রাকচারটা তোমাদের মনে থাকে, আমার মনে হয় যে মোটামুটি টেন্সের 50% তোমরা ক্যাপচার করতে পারছো। যদি এটা তোমরা মুখস্থ করতে পারো, তাহলে এক্ষেত্রে টেন্সের নামগুলো মুখস্থ হবে, পাশাপাশি টেন্সগুলো চেনার পদ্ধতি মুখস্থ হবে, পাশাপাশি কোন টেন্সের কোন অর্থ প্রকাশ করে সেটাও তোমাদের মুখস্থ হবে। এই জিনিসগুলো কিন্তু তোমরা এখানে প্রকাশ করতে পারবে। তো আমরা এখন উপরে চলে যাই। দেখো আমরা সংজ্ঞার জায়গাটা মুছে এই জায়গাটার মধ্যে একটা উদাহরণ দিচ্ছি। এই জায়গাটার মধ্যে আমরা একটা এক্সাম্পল দিই। দেখো এই এক্সাম্পল দেওয়ার আগে আমরা যেহেতু এখন আমাদের কাজ হচ্ছে যে কোনো বাংলা বাক্যকে আমরা এখন শিখব কিভাবে কোনো বাংলা বাক্যকে দেখে আমরা বলতে পারবো যে এটা কোন টেন্সে আছে। তারপরে আমরা আমাদের নেক্সট ক্লাসে শিখব প্রত্যেকটা টেন্সের গঠন কি, এবং এই টেন্সটাকে বা যে কোনো বাংলা লাইনটাকে আমি বলবো এটাকে আমরা কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করব। মনে রাখবা, টেন্স যদি তোমার সম্পূর্ণভাবে আয়ত্তে থাকে, তুমি খুব সহজেই কিন্তু ইংরেজি বলতে এবং লিখতে পারবা। এই জিনিসটা খেয়াল রাখবা। এখন আমি টেন্সগুলোকে আইডেন্টিফাই করার জন্য বা কোন টেন্সটা এটা, কোন বাক্যটা কোন টেন্সের, এটাকে নির্দিষ্ট করার জন্য আমরা এখন পদ্ধতিটা দেখব। তবে দেখার আগে আমি একটা জিনিস তোমাদের মনে করে দিতে চাই। একটা সূত্র তোমরা মনে রাখবা, কোন টেন্স বের করতে হলে প্রথম হচ্ছে সর্বশেষ অক্ষর, তারপর হচ্ছে সর্বশেষ শব্দ। বাস এই জায়গাটা এখন মনে রাখবা। হ্যাঁ, প্রথম হচ্ছে শেষ অক্ষর, তারপর হচ্ছে শেষ শব্দ। এই সূত্রটা তোমরা একটু মনে রাখবা। আর এই স্ট্রাকচারটা মনে রাখলে এবং এই জায়গাটা মনে রাখলে খুব সহজে তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে কোনো বাংলা লাইনের যে এটা কোন ধরনের বাক্য। এখন দেখো এক্সাম্পলের মধ্যে আমরা যদি দিই, যেমন আমি ভাত খাই। এখানে খেয়াল করো, আমি ভাত খাই। তো টেন্স আইডেন্টিফাই করার জন্য আমাদের একটা সূত্র আছে। সবার প্রথম হচ্ছে শেষ অক্ষর। তাহলে সবার শেষে যে অক্ষরটা আছে এটা কি স্যার? রস্বই। তো আমরা বলছি যে প্রেজেন্ট টেন্সে বা বর্তমান টেন্সের সময় বাংলা বাক্যের শেষে রস্বই উ অন্তস্থীয় এ অথবা ও থাকবে। এখানে দেখো আমরা কিন্তু রস্বইটা পাই, রাইট স্যার? ঠিক একইভাবে আমাদের এখানেও কিন্তু এটা রস্বই আছে। যেহেতু বাংলা বাক্যের শেষে রস্বইটা আছে এবং আমাদের সূত্র হচ্ছে প্রথম আমরা শেষ অক্ষরটা দেখব। তাহলে শেষ অক্ষরটা দেখতে গিয়ে আমরা দেখলাম যে শেষ অক্ষরটা রস্বই আছে। আবার এখানে প্রেজেন্ট টেন্সের রোলের মধ্যে আমরা দেখলাম শেষ অক্ষর কিন্তু রস্বই আছে। তাহলে আমরা এইটুকু ক্লিয়ার হইলাম, যেহেতু বাংলা বাক্যের শেষ অক্ষরটি এখানে বাংলা বাক্যের শেষে রস্বই আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট। ক্লিয়ার স্যার? তাহলে এইটুকু শিওর হইলাম যে যেহেতু রস্বই আছে এটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স। এবার হচ্ছে কি স্যার? শেষ শব্দ। তাহলে শেষ শব্দটা কি? আবার খাই। শেষ শব্দের শেষ অক্ষর কিন্তু আমরা দিয়ে, শেষ অক্ষরটা দিয়ে আমরা বুঝলাম যে এটা কোন সময়ের টেন্স। এরপর আমরা দেখবো যে এটা কোন প্রকৃতির টেন্স। তো কোন প্রকৃতির টেন্স বোঝার জন্য আমরা এখন দরকার হচ্ছে আমাদের শেষ শব্দ। তাহলে শেষ শব্দে কি আছে স্যার? খাই। এবার খাইটাকে তুমি একটু সময় দিয়ে চিন্তা করো যে খাই, যেহেতু বলছে যে আমি ভাত খাই, তাহলে আমি কোন সময় খাই? এখন খাই। আমি যদি বলতাম যে আমি ভাত খেয়েছিলাম, তার মানে আমি আগে খেয়েছিলাম, বা খাবো আমি ভবিষ্যতে খাবো। আমি যেহেতু বললাম যে আমি ভাত খাই, তার মানে কোন সময় খাই? এখন খাই। যেহেতু এখন 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 কথাটার অর্থ কি স্যার? এখন কথাটার অর্থ হচ্ছে ইনডেফিনিট। তার মানে আমি বুঝে নিলাম যে আমি যেই বাক্যটা লিখেছি এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। বাস শেষ। এখন দেখো আমি একটা বাংলা লাইন লিখলাম, লেখার পরে খুব সহজে কিন্তু বুঝতে পারলাম যে এটা ঠিক কোন টেন্সে আছে। আমি যদি এই টেন্সটার গঠন কিভাবে লিখতে হয় ইংরেজিতে সেটা শিখে ফেলি, বাস খুব সহজে কিন্তু আমি যে কোনো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তর করতে পারবো। এই একটা কাজ কিন্তু আমার হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা কিভাবে করলাম, যে আমি ভাত খাই, শেষ অক্ষরে রস্বই আছে, আর রস্বই থাকলে এটা প্রেজেন্ট টেন্স হয়, আর শেষ শব্দের মধ্যে বুঝাচ্ছে যে এখন কাজটা হচ্ছে। আর কোনো কিছু যদি এখন হয় তাহলে এটা ইনডেফিনিট হয়। দ্যাট মিনস আমি যে বাক্যটা লিখলাম এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার স্যার? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আসেন, আমি যদি বলি যে আমি ঢাকা যাচ্ছি, এখানে বাক্য লিখলাম আমি ঢাকা
যাচ্ছি। এবার চিন্তাটাকে একটু গভীরভাবে নাও। এখানে বললাম যে আমি ঢাকা যাচ্ছি, তাইলে যাচ্ছি যাচ্ছি বললে দেখবা যে শেষে কিন্তু এর মতো উচ্চারণ আসে। তাহলে আমরা যেহেতু শেষ অক্ষরটা উচ্চারণ করতে হবে, তাহলে আমি ঢাকা যাচ্ছি ই, যাচ্ছি ই, শেষ কিন্তু ই আসে। আর আমরা জানি রস্বই থাকলে এটা হয়ে যায় স্যার প্রেজেন্ট। ওকে ফাইন। তারপরে বলা হয়েছে কি যে আমি ঢাকা যাচ্ছি। এবার আমার শেষ শব্দটা দরকার, আমি শেষ অক্ষরের কাজ শেষ করলাম, এখন শব্দটা দরকার। এখানে বোঝাচ্ছে যে আমি ঢাকা যাচ্ছি। এখন বলেন তো স্যার, আমি ঢাকা যাচ্ছি এটা থেকে সময় বোঝাচ্ছে নাকি এখনো যাওয়া বোঝাচ্ছে? কারণ আমি যাই বা কোনো কিছু করি এমন কিন্তু বোঝাচ্ছে না, আমাকে বোঝাচ্ছে যে কাজটা আমি এখনো কিন্তু করছি, আমার যাওয়াটা এখনো চলছে, আমি ঢাকা যাচ্ছি। তাহলে যেহেতু যাওয়া বোঝাচ্ছে, তাহলে এখানে দেখেন চলমান বোঝাচ্ছে। আমি ঢাকা যাচ্ছি কথাটার মানে হচ্ছে আমার যাওয়াটা এখনো চলছে, তার মানে আমার কাজটা চলমান। আর চলমান কথাটার মানে হচ্ছে কন্টিনিউয়াস। তাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাস হয়ে গেল যে আমি ঢাকা যাচ্ছি। এই বাক্যটা কোন টেন্সে আছে স্যার? এই বাক্যটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ক্লিয়ার? বাস এইভাবে প্রত্যেকটা টেন্সকে তুমি অক্ষর দিয়ে চিনে চিনে কিন্তু করতে পারবে। সহজেই কিন্তু বাংলা বাক্যটা থেকে চিনতে পারতেছি যেটা কোন টেন্সে চলে যাচ্ছে। এরপরে